বিভিন্ন বিধানসভা থেকে গাড়ি ভরে লোক নিয়ে এসেও রাস্তাকে ভরাতে পারল না। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে ভাঙড়ের শুধু মানুষরাই। শওকত মোল্লা সাহেব যেভাবে ভাষা চয়ন করছে, সেই বিরুদ্ধে যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলছে, বিজেপির প্রতি এদেরকে সুর নরম আর আমাদের প্রতি এদের সুর গরম। আর সুর গরম হোক, কিন্তু যে শব্দের চালাচালি করছে বাংলার মানুষের উত্তর দেবে। শুধু ভাঙড় হারাবে না, এবারে রাজ্যের বিভিন্ন সিট হারাবে, আর তার জন্য অন্যতম দায়ী থাকবে এই শওকত মোল্লা। আমার কাকার বিষয় যেটা বলছেন, উনি মমতা ব্যানার্জির খুব ক্লোজ, সে বিষয়টা নিশ্চিতভাবে কাকা বুঝে নেবেন। চুনপুটিদেরকে পাত্তা দেয় না, আমি দেখছি ইদানিংকালে ওর বিরুদ্ধে যথেষ্ট মুখ খুলছে। এখন বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। আমরা ওই তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা সাহেব যে লেভেলের নেতা, 800-900 নেতা আছে ওই তার দলে এই ধরনের, তোর কথায় আমরা পাত্তা দিই না। আমাদের লড়াই মমতা ব্যানার্জির রাজনৈতিক যে মতদর্শ পশ্চিমবাংলায় নিয়ে এসছে বা ক্ষমতায় থাকার পরে যে অন্যায়গুলো করছে তার বিরুদ্ধে লড়াই। সুতরাং কে কী ডায়লগবাজি করলো, স্ট্যান্ডবাজি করলো, ওতে আমরা পাত্তা দিই না। কারণ তার প্রমাণ হচ্ছে আমাদের শহীদ মিনারে পার্টির প্রতিষ্ঠা দিবসকে চ্যালেঞ্জ করে একটা প্রোগ্রাম করতে গিয়েছিল বিভিন্ন বিধানসভায়, এক নয় একাধিক বিধানসভা, ক্যানিং পূর্ব, পশ্চিম, বাসন্তী, গোসাবা, রাজারহাট, নিউ টাউন, হাড়োয়া, মিনাখা, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে ভর্তি করার চেষ্টা করেছিল, তাও করে উঠতে পারে। এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন, নাহলে এক একজনের 100 ছেলে, 200 ছেলে, 250 ছেলে কী করে হলো? বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু, তো সেই জন্য আমরা হিন্দুত্ব বলতে লজ্জা বোধ করি না। গতবারে আইএসএফ নিয়েও এরকম কথাবার্তা হয়েছিল, কারণ কে ইলেকশন লড়বে তার মতো করে লড়বে, তার জন্য বিজেপি কী যায় আসে? বিজেপির মতো লড়াই করছে, বিজেপির সংগঠনের জোরে কর্মীদের লড়াইতে আমরা জিতব। এখন হুমায়ুন কবির ছিলেন, সব পার্টি করেছেন উনি, তার এখন মনে হয়েছে আলাদা পার্টি করে লড়া উচিত। তো যারা ওনার সঙ্গে যাবে তারা লড়বে, বিজেপির মধ্যে জড়াবার কী আছে? শেষ মুহূর্তে বামের সাথে জোট করতে পারলো না, নওশাদ সিদ্দিকী শেষ মুহূর্তে বেঁকে বসলো, মানে হুমায়ুন কবিরটা একদম কোণঠাসা হয়ে গেল। তার আমি জানি না উনি কী ভেবে পার্টি করেছেন, নিজের জোরে লড়বেন না অন্যের জোরে লড়বেন, সেটা ওনার সমস্যা। এখনও সময় আছে, চলছে চর্চা, কে কার সঙ্গে থাকবে ইকুয়েশন বদল হতে পারে। এসআইআরে শেষ পর্যন্ত 65 লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ গেছে, আগে 58 ছিল, তারপর আরও সেখানে যোগ হয়েছে কিছু। কিন্তু বিজেপি শুরু থেকে বলে আসছিল 1.5 কোটি নাম বাদ যাবে। অমিত শাহ বলেছিলেন পশ্চিম বঙ্গাল সে 1.5 করোড় ঘুষপেটিও কো হাম বাহার নিকাল দেঙ্গে। অত তো হলো না। না, ঘুষপেটিয়ার সঙ্গে নাম বাদ যাওয়ার খুব একটা ব্যাপার নেই তো। ঘুষপেটিয়া তো 2 কোটি আছে এখানে, এবং এখান 1.5 কোটি ভারতবর্ষে অন্য রাজ্যে আরও 50 লাখ আছে। তারা সব ভোটার আছে এরকম নয় তো, ভোটার হওয়ার চেষ্টা করেছে, কিছু লোক হয়েছে, নাহলে এক একজনের 100 ছেলে, 200 ছেলে, 250 ছেলে কী করে হলো? এ তো বিশ্বে কোথাও দেখা যায়নি। ধৃতরাষ্ট্রের এতগুলো ছেলে ছিল না, এখন যা দেখা যাচ্ছে। এগুলো কিসের নাম? এগুলো তো বাদ যাবে তো। ভোটার লিস্ট নাম বেরোক, ভোটার লিস্ট, তখন বোঝা যাবে ফাইনাল লিস্ট এলে। এই যে যুবসাথীর ক্যাম্পে এমন মানুষ দাঁড়িয়ে পড়েছেন যারা অভিভাবক, এবং তারা বলছেন যে আমার ছেলে চাকরি না পাওয়াতে এতটাই আত্মগ্লানিতে ভুগছে যে ছেলে লাইনটাও দেওয়ার, সেই মুখ দেখানোরও ছেলেটার উপায় নেই। আমাকে বলেছে বাবা তুমি লাইন দাও, এবং ছেলের হয়ে বাবা লাইন দিচ্ছেন। এই দৃশ্য পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি। এই যে দুঃখজনক দৃশ্য, ছেলের বেকার ভাতার জন্য বাবাকে লাইন দিতে হচ্ছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এটাই দিয়েছেন। তারপরে উনি এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন। পশ্চিমবাংলার জনতার ভাবা উচিত যে আর কি করতে হবে। এবারে বাবার ওষুধের লাইনে ছেলে দাঁড়ায়, কিন্তু ছেলের চাকরির লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। এবার কে ভাতা পাবে, কতজন পাবে, কিসের আধারে পাবে, সে তো যখন পাবে বোঝা যাবে। এটা তো তৃণমূলের তো যুব সমাজের, মানে আপনারা তো যার পাল্টা করতে বাধ্য হলেন যুব আড্ডা, কারণ এটা তো নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে অনেকটা কাছে টেনে নিয়েছে। যুব আড্ডা আর ভাতা দুটো আলাদা জিনিস।